হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল নলেজ অর্থাৎ জিকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 11। এর আগে আমাদের আরও 10টা ক্লাস হয়ে গেছে। ছট পূজা কোন রাজ্যে হয়, এটা আমাদের প্রথম প্রশ্ন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। ছট পূজা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। বিহার আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে আর আসাম আছে। তো দেখো ছট পুজো কিন্তু বিহারে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। বিহারের খুব জনপ্রিয় একটা উৎসব কিন্তু এই ছট পুজো। আর এই ছট পুজো কিন্তু ভগবান সূর্যকে কেন্দ্র করে পালন করা হয়ে থাকে, ঠিক আছে, বা ভগবান সূর্যের উদ্দেশ্যে কিন্তু পালন করা হয়ে থাকে। এই যে কোশ্চেনটা যে ছট পুজো কোন ভগবানকে উদ্দেশ্য করে করা হয়ে থাকে, এটা কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষা 2024 সালে এসেছিল। এবার দেখো এখানে বাদবাকি যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের কিছু আমরা উৎসব বা কিছু আমরা জনপ্রিয় নাচ বা ফ্যাক্ট আমরা জেনে নেবো। দেখো সবার প্রথম তামিলনাড়ুতে কোন উৎসব পালন করা হয়ে থাকে? তামিলনাড়ুতে কিন্তু থাইপুসাম উৎসব পালন করা হয়ে থাকে। এবার এই থাইপুসামটা কিসের উৎসব? তো মনে রাখবে এই থাইপুসামটা কিন্তু ভগবান মুরুগনকে কেন্দ্র করে হয়ে থাকে। অর্থাৎ আমরা যাকে কিন্তু কার্তিক বলি, কার্তিক ঠাকুর বলি, তামিলনাড়ুতে কিন্তু তাকে মুরগুন বলা হয়ে থাকে। এই ভগবান মুরগুনের উদ্দেশ্যে কিন্তু এই থাইপুসাম উৎসবটা পালন করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, আসাম আছে। আসামে কোন উৎসব পালন করা হয়ে থাকে? তো আমরা সকলে জানি আসামের কিন্তু খুব ফেমাস একটা উৎসব প্লাস নাচ আমরা বলতে পারি, সেটা কিন্তু বিহু উৎসব, ঠিক আছে। এছাড়া কিন্তু যে হোজাগি এছাড়াও কিন্তু তোমার হচ্ছে যে আম্বুবাচি মেলা আছে, ঠিক আছে। আসামের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেলা হচ্ছে আম্বুবাচি মেলা, ঠিক আছে, যেটা কিন্তু ওই যে কামাখ্যা দেবী যে মন্দির আছে সেখানে কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন। উইকেট কিপার কোন খেলার সঙ্গে থাকে? দেখো এর থেকে সোজা প্রশ্ন কিন্তু আর কিছু হতে পারে না, আমরা সকলে এটা পারবো। তো নিম্নলিখিত কোন খেলার মধ্যে উইকেট কিপার এই শব্দটা দেখতে পাওয়া যায়? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ফুটবল আছে, বাস্কেটবল আছে, ক্রিকেট আছে আর হকি আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্রিকেট। ক্রিকেট খেলায় কিন্তু আমরা উইকেট কিপার শব্দটা দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। ঠিক সেরকম করে ফুটবলে কী হয়ে থাকে? ফুটবলে কিন্তু হয়ে থাকে গোলকিপার, ঠিক আছে। ফুটবলে কিন্তু আর হকিতে কিন্তু কী হয়ে থাকে? হয়ে থাকে কিন্তু গোলকিপার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন। ওজোন স্তর কোন রশ্মি শোষণ নেয়? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কী কী আছে? ইনফ্রা আছে, আলট্রা আছে, রেডিও ওয়েভ আছে আর ভিজিবল ওয়েভ লাইট আছে। তো মনে রাখবে আমাদের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরটা কিন্তু এটা মনে করো পৃথিবীর ওপরে কিন্তু একটা ছাতার মতো কাজ করছে, যেটা কিন্তু সূর্য থেকে, এখানে মনে করো সূর্য আছে, এটা কিন্তু সূর্য থেকে আগত যে ইউভি রেজ আছে অর্থাৎ আলট্রা ভায়োলেট রেজ আছে, সেই আলট্রা ভায়োলেট রেজের হাত থেকে কিন্তু আমাদের পৃথিবীকে রক্ষা করছে, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, একটা এইচডাব্লিউ থাকবে, যে এই যে ওজোন স্তর আছে এটা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? ঠিক আছে, এখানে দেখো তোমরা ছবিও দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই দেখো এই যে এখানে কিন্তু দেখো এই যে এটা কিন্তু আমাদের যে ওজোন স্তর আছে, ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু আছে। এবার দেখো সূর্য থেকে আগত যে তোমার হচ্ছে এই যে আলট্রাভায়োলেট রেজ আছে, সেই আলট্রাভায়োলেট রেজ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করছে আমাদেরকে কিন্তু রক্ষা করছে এই ওজোন স্তর, ঠিক আছে, এই ওজোন স্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন। নিচের কোন গাছ সর্দি কাশি সারায়? তো দেখো সর্দি কাশি সারাতে কোন গাছকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি? ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে? তুলসী দিয়েছে, বাবুল দিয়েছে, জাম দিয়েছে আর অর্জুন দিয়েছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? দেখো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু তুলসী। তুলসী গাছের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে, ঠিক আছে। এই কারণের জন্য কিন্তু তুলসী গাছ আমাদের সর্দি কাশি হলে আমরা যদি তুলসী গাছের পাতা খেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সেটা সেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। আর তুলসী গাছ তোমরা সকলেই চেনো, এই যে তুলসী পাতা তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমাদের সকলের বাড়িতেই কিন্তু তুলসী পাতা আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 5 নম্বর কোশ্চেন। উত্তর ভারতের গরম বাতাসকে কী বলা হয়ে থাকে? দেখো উত্তর ভারতে গরমকালে কিন্তু একটা হিট ওয়েভ বয়, ঠিক আছে, সেই হিট ওয়েভটাকে কী বলা হয়ে থাকে? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, লু আছে, চিনুক আছে, আম্রবৃষ্টি আছে আর পিরজা আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লু, ঠিক আছে। সরি সরি দেখো উত্তর ভারত মেনলি তোমার হচ্ছে রাজস্থান, ঠিক আছে, মেনলি হচ্ছে তোমার রাজস্থান বলো, হরিয়ানা বলো, এই সমস্ত জায়গাতে কিন্তু গরমকালে কি হয়ে থাকে? গরমকালে কিন্তু অনেক তোমার হচ্ছে গরম একটা বাতাস প্রবাহিত হয়, যাকে কিন্তু স্থানীয় ভাষায় কি বলা হয়ে থাকে? যাকে কিন্তু স্থানীয় ভাষায় লু বলা হয়ে থাকে। এই যে লু আছে না, এই লুকে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার কী করেছে বর্তমানে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু এই লুকে কিন্তু তোমার হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা করেছে কদিন আগে। এটা কিন্তু তোমাদের
এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, কারেন্টের এসআই ইউনিট কী? ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা বিজ্ঞানের প্রশ্ন, এটা তোমাকে জিকে আকারে পড়তে হবে। তো কারেন্টের এসআই ইউনিট কি? ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, ওহম দিয়েছে, অ্যাম্পেয়ার দিয়েছে, মিটার দিয়েছে আর ভোল্ট দিয়েছে। দেখো আমরা যদি অপশান এলিমিনেশনের মাধ্যমে যাই তাও কিন্তু আমরা পারবো, কিন্তু এর উত্তরটা আশা করি তোমাদের সায়েন্স ক্লাসে প্রচুরবার করানো হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কারেন্টের এসআই একক হচ্ছে অ্যাম্পেয়ার। এবার আমরা বাদ বাকিগুলো দেখে নেবো। দেখো ওহম কার একক? ওহম কিন্তু রোধের এসআই একক। মিটার কার? মিটার কিন্তু দূরত্ব বা যেটাকে আমরা স্মরণও কিন্তু বলতে পারি। ঠিক আছে, সেই দুটোরই কি এসআই, দুটোরই কিন্তু এসআই ইউনিট হচ্ছে মিটার। আর ভোল্ট কি? ভোল্ট কিন্তু হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি যেটাকে আমরা বলে থাকি, সেই পোটেনশিয়াল ডিফারেন্স বা যেটাকে কিন্তু বলা হয়ে থাকে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যের এসআই একক কিন্তু হয়ে যাচ্ছে ভোল্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 7 নম্বর কোশ্চেন, ভারতনাট্যম কোন রাজ্যের একটি নৃত্য? দেখো এর থেকে সোজা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আর আসতে পারে না যে ভারতনাট্যম কোন রাজ্যের একটি নৃত্য। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান, আমার মনে হয় না যে তোমাদের অপশানেরও কোনো প্রয়োজন আছে, একদম ভারতনাট্যম দেখলে আমাদেরকে কোনটা টিক করতে হবে? আমাদের কিন্তু তামিলনাড়ু টিক করতে হবে। ঠিক আছে, কারণ তামিলনাড়ুর কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য কি এই তোমার হচ্ছে ভারতনাট্যম নৃত্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো এই যে ভারতনাট্যম নৃত্য আছে না, এই ভারতনাট্যম নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তির নাম আমরা জেনে নিই। যেরকম মনে করো আছে পদ্মা সুব্রমণিয়াম। ঠিক আছে, পদ্মা সুব্রমণিয়াম এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে পদ্মা সুব্রমণিয়াম, আর একটা নাম তোমাদেরকে বলছি বাজন্তী মালা। ঠিক আছে, এই যে দুটো নাম আছে যেটা যারা কিন্তু এই যে ভারতনাট্যম নাচের সাথে সম্পর্কযুক্ত, খুব গুরুত্বপূর্ণ নাম, তার কারণ এরা কিন্তু কদিন আগে কী পেয়েছেন? কদিন আগে কিন্তু 2024 সালে কিন্তু এরা ভারতরত্ন সম্মান, এরা কিন্তু পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন। ঠিক আছে, পদ্মবিভূষণ সম্মান কিন্তু পেয়েছিল, যেটা কিন্তু 2024 সালে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কিছু অন্যান্য, দেখো অন্যান্য যে তামিলনাড়ু ছাড়া অন্যান্য যে রাজ্যগুলো আছে এখানে অপশানের ভেতরে, তাদের কিছু স্পেশাল নাচ আমরা দেখে নেবো। যেরকম কর্ণাটকে কী আছে? কর্ণাটকে কিন্তু আছে ইয়াকশাগান। ঠিক আছে, ইয়াকশাগান এটা কিন্তু কর্ণাটকের খুব ফেমাস একটা ডান্স। ঠিক আছে, এবার দেখো বিহারে কী আছে? বিহারের কিন্তু আছে জাট জাটিন। ঠিক আছে, বিহারে কী আছে? বিহারে কিন্তু আছে জাট জাটিন, তোমরা চাইলে এগুলোকে কপি নোট ডাউন করতে পারো। মণিপুরে কী আছে? মণিপুরে কিন্তু একটা মার্শাল আর্ট ডান্স খুব ফেমাস, যাকে কিন্তু বলা হয়ে থাকে থাংটা নাচ। ঠিক আছে, এটা কিন্তু একটা মণিপুরের মার্শাল আর্ট ডান্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, নবরাত্রি উৎসবে কোন দেবতার পুজো করা হয়ে থাকে? দেখো এই যে নবরাত্রি যে উৎসবটা আছে না, এটা কিন্তু মেনলি গুজরাট বা আমাদের যে উত্তর পশ্চিম ভারত আছে, ঠিক আছে, অর্থাৎ নর্থ ওয়েস্ট যে ভারত আছে সেখানে কিন্তু পালন করা হয়ে থাকে। এই যে নবরাত্রি উৎসব আছে না, এই নবরাত্রি উৎসব কোন দেবী বা কোন দেবতাকে উদ্দেশ্য করলে পালন করা হয়ে থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, লক্ষ্মী আছে, কার্তিক আছে, গণেশ আছে, দুর্গা আছে। দেখো যেটাকে কিন্তু আমরা বাঙালিরা কি বলে থাকি? আমরা কিন্তু বলে থাকি দুর্গা পুজো। ঠিক সেটাকে কিন্তু যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে, যেরকম গুজরাট বলতে পারো, রাজস্থান বলতে পারো, এরা কিন্তু নবরাত্রি বলে থাকে। ঠিক আছে, এরা কিন্তু নবরাত্রি বলে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু নবরাত্রিতে কোন দেবীর পুজো করা হয়ে থাকে? নবরাত্রিতে কিন্তু দুর্গা মায়ের পুজো করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। সরি 9, মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য কী ছিল? দেখো মেক ইন ইন্ডিয়া সবার প্রথম এই যে মেক ইন ইন্ডিয়া এই স্কিমটা কত সালে চালু হয়েছিল? তো মনে রাখবে মেক ইন ইন্ডিয়া এটা কিন্তু 2016 সালে চালু হয়েছিল। অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু তো জিনিসগুলো বিভিন্ন রকম বৈদেশিক জিনিস যেগুলো কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলো ভারতেই বানানো হবে, এটাই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী আছে? ম্যানুফ্যাকচারিং আছে। ঠিক আছে, দেখো অপশানগুলো দেখো, ম্যানুফ্যাকচারিং আছে, সার্ভিস আছে, এগ্রিকালচার আছে আর ইম্পোর্ট আছে। আমি একটু আগেই বললাম মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য কিন্তু বিদেশ থেকে যে সমস্ত জিনিসগুলো আগে কেনা হতো সেই সমস্ত জিনিসগুলো ভারতেই উৎপাদন করা। তো এই সঠিক অ্যান্সার কী হবে? ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কিন্তু মেক ইন ইন্ডিয়ার মূল লক্ষ্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের সরি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা শুনে তোমরা বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও, খুবই দুঃখিত আমি। পরের কোশ্চেন আমরা দেখে নেব, নিচের কোনটি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, নিচের কোনটি পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি? ভেল দিয়েছে, অর্থাৎ ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড দিয়েছে, রিলায়েন্স দিয়েছে, টাটা দিয়েছে আর আদানি দিয়েছে। তো মনে রাখবে এই 4টের মধ্যে কিন্তু ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড এটা কিন্তু একটা কি? এটা কিন্তু একটা পাবলিক সেক্টর কোম্পানি। ঠিক আছে, এটা কিন্তু একটা পাবলিক সেক্টর কোম্পানি, বাদ বাকিগুলো কিন্তু একটা পাবলিক সেক্টর কোম্পানি নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেনে কী বলেছে আজকের 11 নম্বর কোশ্চেন,
প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে। তো দেখো এই যে সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে এই প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1867 সালে কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছিল কে? ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, আমরা একবার অপশানগুলো দেখে নিই। রাজা রামমোহন রায় দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, আত্মারাম পাণ্ডুরঙ্গ দিয়েছে, আর গোপাল রত্ন গোখলে দিয়েছে। এখানে গোপাল কৃষ্ণ হবে, ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে। তো দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1867 সালে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, তিনি কিন্তু কোথায়, তিনি কিন্তু তৎকালীন যে মুম্বাই ছিল সেই মুম্বাইয়ে কী করেন, মুম্বাই কিন্তু এই যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন। দেখো একটু আগে তোমাদেরকে যখন প্রথম প্রশ্নটা করিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম বিহু সম্পর্কে। দেখো বিহু থেকে কিন্তু একটা কোশ্চেন করেছে যে বিহু নাচ কোথায় দেখতে পাওয়া যায়। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি আছে? আসাম আছে, ত্রিপুরা আছে, কেরালা আছে, আর পাঞ্জাব আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিহু নাচ দেখতে পাওয়া যায় আমাদের আসামে। আসামে কিন্তু বিহু খুবই একটা গুরুত্বপূর্ণ নাচ। এছাড়া কেরালার কী গুরুত্বপূর্ণ নাচ আমরা জানি। তো দেখো কেরালার কিন্তু আমরা জানি কথাকলি, ঠিক আছে। কেরালার যে গুরুত্বপূর্ণ নাচের মধ্যে কিন্তু পড়ছে তোমার কথাকলি পড়ছে, তারপরে মোহিনী আট্টাম পড়ছে। কি পড়ছে? মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম, ঠিক আছে। এগুলো কিন্তু কেরালার খুবই গুরুত্বপূর্ণ নাচ। পাঞ্জাবে কি পড়ছে? পাঞ্জাবে কিন্তু ভাংড়া পড়ছে, ঠিক আছে, ভাংড়া পড়ছে, তারপরে গিদ্দা পড়ছে। এগুলো কিন্তু পাঞ্জাবের গুরুত্বপূর্ণ নাচ। তো বিহু কোথায় হয়? বিহু কিন্তু আসামে হয়। এই দেখো এখানে কিন্তু বিহুর ছবি দিয়েছে। দেখো বিহুতে কিন্তু এরকম মহিলারা নাচ করেন, আর পাশ থেকে কিন্তু এই যে পুরুষ আছে, পুরুষটা কিন্তু এরকম দেখো, এরকম কিন্তু রং বেরঙের কাপড় পরে কিন্তু এরকম ঢোল বাজায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন। লেন্সের ক্ষমতার একক কি? দেখো এগেন কিন্তু একটা সায়েন্স থেকে কোশ্চেন, কিন্তু এটাকে আমরা সায়েন্সের মধ্যে ধরতে পারবো না, তার কারণ এটা জিকের মধ্যে দিয়েছে। এটা কিন্তু একটা স্ট্যাটিক সায়েন্সের কোশ্চেন। তো লেন্সের ক্ষমতার একক কি? দেখো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। অপশানগুলো একবার আমরা দেখে নিই। ইয়োটা দিয়েছে, কাতুল দিয়েছে, রেডিয়ান দিয়েছে, আর ডায়াপ্টার দিয়েছে। দেখো লেন্সের যে একক সেটা না সবসময় ডায়াপ্টার এককে পালন করা হয়ে থাকে, আর ডায়াপ্টার এককে কিন্তু এটা আমরা প্রকাশ করে থাকি। তাই লেন্সের ক্ষমতার একক কি হয়ে যাবে? তো মনে রাখবে লেন্সের যে ক্ষমতার একক আছে সেটা কিন্তু ডায়াপ্টারে প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন। আর্টিকেল 52 থেকে 78 কিসের সাথে সম্পর্কযুক্ত? তো দেখো আর্টিকেল 52 সবার প্রথম কিন্তু তোমাকে জানতে হবে, দেখো এই যে আর্টিকেল 52 থেকে 78 আছে, এটা কোন পার্টের মধ্যে পড়ে? এটা কিন্তু আমাদের সংবিধানের যে পার্ট 5 আছে, ঠিক আছে, সেই পার্ট 5-এর মধ্যে পড়ে। এইবার এই পার্ট 5-এর মধ্যে পড়া আর্টিকেল 52 থেকে 78 এটা কত নম্বর, মানে কোন জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরে? তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। অর্থ কমিশন দিয়েছে, ইউনিয়ন এক্সিকিউটিভ দিয়েছে, সংবিধান সংশোধন দিয়েছে, আর এমার্জেন্সি দিয়েছে। তো মনে রাখবে আর্টিকেল 52 থেকে 78 বা তোমার আমাদের সংবিধানের পার্ট 5 এটা কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের যে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রপতি, রাজ্যপাল, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল, তারপরে তোমার বলতে পারো উপরাষ্ট্রপতি, এদের কথা কিন্তু এখানে উল্লেখিত আছে। এইবার দেখো বাদবাকি যে অর্থ কমিশন, ঠিক আছে, দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে যাবে ইউনিয়ন এক্সিকিউটিভ, আর্টিকেল 52 টু 78, যেটা কিন্তু পার্ট 5-এ আছে। এবার সেটা বাদ দিয়ে দেখে নিই আমরা অর্থ কমিশন। অর্থ কমিশন কত নম্বর ধারাতে আছে? তো মনে রাখবে অর্থ কমিশন কিন্তু 280 নম্বর ধারাতে আছে আমাদের ভারতের সংবিধানের। আর অর্থ বিল কত নম্বর ধারায় আছে? অর্থ বিল কিন্তু 110 নম্বর ধারায় আছে, ঠিক আছে। এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে আমাদের ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বাজেটের কথা উল্লেখ আছে? ঠিক আছে, দেখো বাজেট বলে তো কোনো শব্দ আমাদের সংবিধানে ইউজ করা হয়নি, ঠিক আছে। সংবিধানে কিন্তু অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে একটা শব্দ, যেটাকে আমরা বাজেট হিসেবে ধরে নিই, সেটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো যদি আমরা সংবিধান সংশোধনের দিকে চলে আসি, তো সংবিধান সংশোধন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় কিন্তু এই সংবিধান সংশোধনের কথা আছে। আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 20, ঠিক আছে, পার্ট 20-তে কিন্তু আছে এই সংবিধান সংশোধন। দেখো অনেক সময় কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ধারা না জিজ্ঞাসা করে তোমাকে কিন্তু সংবিধানের পার্ট বা কোন ভাগে আছে সেটাও জিজ্ঞাসা করতে পারে। আমি কিন্তু দুটোই বলে দিলাম। সংবিধান সংশোধন আছে 368 নম্বর ধারায়, আর হচ্ছে তোমার কত নম্বর পার্টে আছে? এটা কিন্তু 20 নম্বর পার্টে আছে। এবার দেখো এই যে এমার্জেন্সি আছে, ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু 3 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। একটাকে জাতীয় এমার্জেন্সি বলে, একটাকে তোমার জাতীয় জরুরি অবস্থা বলে, একটাকে কিন্তু বলে রাজ্যের জরুরি অবস্থা, আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে আর্থিক জরুরি অবস্থা। তো দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আর্টিকেল 352 আছে, এটা কিন্তু জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। এরপর কিন্তু আর্টিকেল যে 356 আছে এটা কিন্তু
রাজ্যের জরুরি অবস্থা, যেটাকে কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসনও বলে থাকি। আর কি আছে, আর কিন্তু আছে আমাদের আর্টিকেল 360, যেটাকে কিন্তু কি বলা হয়ে থাকে, আমাদের যে বৃত্তীয় জরুরি অবস্থা বা আর্থিক জরুরি অবস্থা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। দেখো এখানে কিছু কিছু টার্ম দিয়েছে, তোমাকে বলতে হবে এটা ফুটবলের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান একবার আমরা দেখে নিই। থার্ড ম্যান দেখতে পাচ্ছি, বাইসাইকেল কিক দেখতে পাচ্ছি, ওভার্স দেখতে পাচ্ছি, আর এলবিডাব্লিউ দেখতে পাচ্ছি। দেখো এই যে এলবিডাব্লিউ আছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। থার্ড ম্যানও কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত, ওভার্সও কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। এই যে বাইসাইকেল কিক আছে না, এই বাইসাইকেল কিক কিন্তু একমাত্র শব্দ এখানে যেটা কিসের সাথে সম্পর্কযুক্ত, যেটা কিন্তু আমাদের ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 16 নম্বর কোশ্চেন, আর্য সমাজ আর্য সমাজ কবে প্রতিষ্ঠা হয়। দেখো সবার প্রথম তোমাকে কিন্তু জানতে হবে এই যে আর্য সমাজ আছে, এই আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন। তো মনে রাখবে আর্য সমাজ কিন্তু দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী ইনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটাও কিন্তু বোম্বেতে হয়েছিল। তো কত সালে হয়েছিল, তো মনে রাখবে এটা কিন্তু 1875 সালে হয়েছিল, ঠিক আছে। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু কী করেছিল, স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এইবার এই যে স্বামী দয়ানন্দ সরস্বতীর যে আসল নাম বা ছোটোবেলার যে নাম সেটা কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এই যে স্বামী দয়ানন্দ সরস্বতীর যে আসল নাম বা ছোটোবেলায় তিনি কী নামে পরিচিত ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোথায় ফান্ডামেন্টাল ডিউটিজ আছে। তো দেখো আমাদের এখানে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিজ আছে, অর্থাৎ মৌলিক যে কর্তব্য আছে, সেটা কত নাম্বার আর্টিকেলে আছে। তো মনে রাখবে সেটা কিন্তু 51 এ যে আর্টিকেল সেখানে কিন্তু আছে। আর এটা কত নাম্বার পার্টে আছে, এটা কিন্তু পার্ট 4A এই পার্টে আছে। দেখো সবার প্রথম কিন্তু মনে রাখতে হবে পার্ট 4A আছে, ঠিক আছে, পার্ট 4A এই পার্টে আছে। আর কিন্তু 51 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে। সেটা কি, সেটা কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস। এই ফান্ডামেন্টাল ডিউটিস কততম সংবিধান সংশোধনীতে এসেছিল, তো মনে রাখবে 42তম যে সংবিধান সংশোধনী হয়েছিল, যেটা কিন্তু 1976 সালে সংগঠিত হয়, সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়। এবার এই যে ফান্ডামেন্টাল ডিউটিস কোন কমিশনের সুপারিশে এসেছিল, তো মনে রাখবে স্বর্ণ সিং যে কমিটি ছিল, ঠিক আছে, স্বর্ণ সিং যে কমিটি ছিল, সেই স্বর্ণ সিং কমিটির তরফ থেকে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে যোগ করা হয়েছিল। এবার এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে আমরা কোন দেশের সংবিধান থেকে ধার করেছি, তো মনে রাখবে তখনকার দিনে বলা হতো ইউএসএসআর, যেটাকে কিন্তু এখন বর্তমানে বলা হয়ে থাকে রাশিয়া, সেখান থেকে কিন্তু আমরা ধার করেছি এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, দেখো তোমরা যদি সংবিধানের ওপরে বা সংবিধানের যে ধারাগুলো হয়ে থাকে, সেই সংবিধানের ধারাগুলোর প্রতি তোমরা যদি একটা এক্সট্রা বা স্পেসিফিক ক্লাস চাও, তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের জন্য সংবিধানের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ ধারাগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, ক্যাপ্টেন কুল কোন ক্রিকেটের সাথে ক্যাপ্টেন কুল কোন ক্রিকেট প্লেয়ারকে বলা হয়ে থাকে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। তো দেখো এখানে কি বলেছে, ক্যাপ্টেন কুল কোন ক্রিকেট প্লেয়ারকে বলা হয়ে থাকে। তো এটা আমরা আশা করি সকলেই পারবো। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, বিরাট কোহলি আছে, MS ধোনি আছে, কপিল দেব আছে, আর সচিন আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্যাপ্টেন কুল বলা হয়ে থাকে MS ধোনি বা মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু বলা হয়ে থাকে ক্যাপ্টেন কুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। এবার দেখো আমরা এই যে কিছু কিছু ক্রিকেটার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো কপিল দেব আর সচিন, এদের যে কিছু বই আছে, ঠিক আছে, বা কিছু এদের অটোবায়োগ্রাফি আছে, সেটা সম্পর্কে আমরা জেনে নিই। দেখো সচিনের যে অটোবায়োগ্রাফি আছে সেটার নাম কি, সেটার নাম কিন্তু হচ্ছে তোমার প্লেয়িং ইট মাই ওয়ে, ঠিক আছে, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কিন্তু সচিনের যে অটোবায়োগ্রাফি আছে সেটার নাম, ঠিক আছে। কপিল দেবের কি, কপিল দেবের যে অটোবায়োগ্রাফি আছে সেটা কিন্তু হচ্ছে স্ট্রেট ফ্রম দি হার্ট। আমি তোমাদেরকে এখানে একটু জায়গা কম বলে লিখতে পারছি না, বা তোমাদেরকে বলছি তোমরা লিখে নাও, স্ট্রেইট ফ্রম দি হার্ট, ঠিক আছে। এটা কিন্তু কার, এটা কিন্তু কপিল দেবের আত্মজীবনী, ঠিক আছে। সম্প্রতি কিন্তু প্রকাশিত হয়েছে বিলিভ, ঠিক আছে, BELIVE বিলিভ, এটা কোন ক্রিকেটারের আত্মজীবনী, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, বাবরের পর কে মুঘল সিংহাসনে বসেন। তো দেখো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, হুমায়ুন দিয়েছে, আকবর দিয়েছে, জাহাঙ্গীর দিয়েছে, আর ঔরঙ্গজেব দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হুমায়ুন। বাবরের পর কে তোমার হচ্ছে
মুঘল সিংহাসনে বসেন। তো মনে রাখবে বাবরের মৃত্যুর পর, বাবরের মৃত্যু কত হয়েছিল, 1930 সালে হয়েছিল। সরি একটু ভুল হয়ে যাচ্ছে, বাবরের যে মৃত্যু হয়েছিল সেটা কত সালে হয়েছিল, সেটা কিন্তু 1530 সালে হয়েছিল। ঠিক আছে, সেই 1530 সালের পর কে সিংহাসনে বসেন, তো হুমায়ুন কিন্তু সিংহাসনে বসেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ঠিক আছে, কি বলেছে পরবর্তী কোশ্চেন, আজকের 20 নম্বর কোশ্চেন, ভারতে বেকারত্বের মূল কারণ কি। ঠিক আছে, ভারতে যে আনএমপ্লয়মেন্ট আছে, ঠিক আছে, অর্থাৎ যে আনএমপ্লয়মেন্টনেস আছে, ঠিক আছে, এমপ্লয়মেন্ট আছে, এই আনএমপ্লয়মেন্টের যে সবথেকে মূল কারণ সেটা কি। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। ওভার পপুলেশন অর্থাৎ অধিক মাত্রায় জনসংখ্যা, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, হাই এডুকেশন সিস্টেম, আর কিন্তু আছে ল্যাক অফ লেবার। দেখো ল্যাক অফ লেবার মানে কি, শ্রমিকের অভাব, যেটা কিন্তু ভারতে বিন্দুমাত্র নেই। হাই এডুকেশন সিস্টেম, ভারতের এডুকেশন সিস্টেম যথেষ্ট ভালো। ঠিক আছে, এনভায়রনমেন্ট পরিবেশ কিন্তু ভারতে খুবই উপযুক্ত কাজ করার জন্য। যেটা সবথেকে বেশি দরকারি বা যেটা কিন্তু সবথেকে বেশি দায়ী, সেটা কি, সেটা কিন্তু ওভার পপুলেশন বা অধিক জনসংখ্যা। ঠিক আছে, এই অধিক জনসংখ্যার কারণেই কিন্তু আজ এত কম্পিটিশান বেড়েছে। ঠিক আছে, অধিক জনসংখ্যা বা যেটাকে কিন্তু আমরা বলে থাকি ওভার পপুলেশন। ঠিক আছে, তো এই কারণের জন্যই কিন্তু ভারতের যে আনএমপ্লয়মেন্ট রেট আছে সেটা কিন্তু অনেক বেশি হাই। ঠিক আছে, তোমরা দেখবে এখনকার যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে কম্পিটিশান কিন্তু অনেক বেশি। দেখো তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যদি প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার, যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা যদি, যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা যদি রেগুলার ক্লাসগুলোকে ফলো করো, আমার বিশ্বাস যে তোমরা কিন্তু পরীক্ষাতে একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আগের যে 10টা ক্লাস আছে সেটা ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, একটি লাইক করে জানিও, কমেন্ট করো যে তোমাদের হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে। তোমাদের লাইক বা তোমাদের ভিউজই কিন্তু কী করে, আমাদেরকে আরও নতুন করে কন্টেন্ট দেওয়ার জন্য মোটিভেট করে। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।